কালীঘাটে দলনেত্রী বৈঠকে ডাকলেন, কিন্তু বৈঠকে গড় হাজির হলেন মেয়র পরিষদ তারক সিং। তৃণমূলে গৃহদাহ আরো উস্কে গেল তারই অনুপস্থিতিতে। এবং তিনি শুধু অনুপস্থিত থাকলেন না, এই বৈঠক বয়কট করে তিনি কিছু কথাও বললেন। তৃণমূলের দিকে দিকে গৃহদাহর যে কথা আমরা শুনতে পাচ্ছি, সেটা যেন আরো একবার সামনে এলো এই তারক সিংকে ঘিরে। আসুন কথা বলি, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, তারক সিং তিনি বৈঠকে গেলেন না, তিনি আবার বিষোদ্গারও করছেন। গৃহদাহ কি আরো বাড়ছে? প্রথমত হচ্ছে যে বিধানসভা নির্বাচন হেরে যাওয়ার পর এখন সমস্ত তৃণমূল কংগ্রেসের নজর কলকাতা পুরসভার দিকে, এবং কলকাতা পুরসভায় তারা এখনো পর্যন্ত সংখ্যাতত্ত্বের বিচারে তারা শাসক, তাদের মেয়র, তাদের একাধিক কাউন্সিলররা রয়েছেন। কিন্তু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর যারা রয়েছেন, সেই কাউন্সিলররা তারা কোথাও গিয়ে দূরত্ব তৈরি করে ফেলেছেন তার দলের সঙ্গে। এর আগেও যখন কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন একজন, এবং তাদের মধ্যে মেয়র পরিষদরাও ছিলেন। আজকেও বৈঠকের ক্ষেত্রে দেখতে পাওয়া গেল যে মেয়র পরিষদরা তারা অনুপস্থিত। যেমন তারক সিং এর প্রসঙ্গের কথা তুমি বললে, এবং তারক সিং উল্লেখও তিনি করেছেন যে প্রোটেকশন দেওয়ারই কেউ নেই, তো তিনি কি করতে যাবেন। এবং এর আগেও বৈঠক হয়েছে, কিন্তু বৈঠক থেকে কি দিক নির্দেশ দেওয়া হবে সেই দিক নির্দেশই তারা পাচ্ছেন না। ফলে তারা মনে করছেন নিজেদেরটা নিজেদেরকেই করতে হবে, নিজেদের রাজনৈতিক সত্তা বা অস্তিত্ব বাঁচাতে হবে, সেই কারণে তারা বৈঠক এড়িয়ে গেলেন। ফলে গত দিনের মতো আজকেও বৈঠকের ক্ষেত্রে মেয়র পরিষদ হিসেবে তারক সিংকে অনুপস্থিত দেখতে পাওয়া গেল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠকে। বেশ, আমি মনে করি যে আমরা যখন অত্যাচারিত হচ্ছি, তখন দলের একটা লোকও ফোন করে একটা কথা জিজ্ঞাসাও করে। তো যারা আমাদের প্রোটেকশন দিতে পারে না, যারা আমাদের পাশে থাকে না, আমাদের প্রোটেকশন যদি আমাদের নিজেদের খুঁজে নিতে হয়, তাহলে সেই দলের কাছে যাওয়ার কোনো অর্থই হতে পারে না। তারক সিং যে শুধু একাই বেসুরো তা তো নন, তারকের সুরেই সুর মেলাচ্ছেন আরো একজন, সন্দীপন সাহা। সন্দীপন সাহা এই বৈঠককে দিশাহীন বলেও মন্তব্য করছেন। সুতরাং গৃহদাহ যেই কথা আমরা বলছি, তা বোধহয় আরো জোরালো হচ্ছে। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যে সময় কালীঘাটে বৈঠক, সে সময় সন্দীপনকে দেখতে পাওয়া গিয়েছে রাজ্য বিধানসভাতে। তিনি যেহেতু এন্টালির বিধায়কও, এবং সন্দীপন ছিলেন হচ্ছে তাদের যে বিরোধীদের যে ঘর, তার সামনে একটি সোফাতে তিনি অপেক্ষা করছিলেন। এবং তিনিও বলছেন যে দলের তো কোনো দিশা নেই, সোশ্যাল মিডিয়াতে দল চলছে, এবং কোনো দিক নির্দেশ দল দিতে পারছে না। আগের দিনের বৈঠকেও তো দেওয়া হয়েছে। এবং তারক সিং এর সাথে একই সঙ্গে সুর মিলিয়ে তিনিও প্রোটেকশনের কথা তিনিও এদিনকে উল্লেখ করেছেন। এবং যেদিনকে বৈঠক, সেদিনকে তো উপস্থিত থাকলেনই না, বরঞ্চ বিধায়ক সন্দীপন, যিনি একই দাঁড়ে মেয়র পরিষদ, তাকে দেখতে পাওয়া গিয়েছে অধ্যক্ষর ঘর, যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত, সেখানে তাকে সে সময় প্রবেশ করতে। ফলে তারাও যে দলের সঙ্গে যে দূরত্ব, সেটাকে বৃদ্ধি করছেন। ফলে তৃণমূল কংগ্রেসের গৃহদাহতে এবার কলকাতা পুরসভার কাউন্সিলর এবং মেয়র পরিষদ যারা রয়েছেন, তাদেরকেও একাধিক জনকে দেখতে পাওয়া যাচ্ছে মুখ খুলতে এবং দূরত্ব তৈরি করতে দলের সঙ্গে। ওকে, আমরা কোনো প্রোটেকশন পাচ্ছি না। আমাদের যারা নিচতলার কর্মী, তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে, তাদেরকে আমরা কোনো ডাইরেকশন দিতে পারছি না, কারণ আমরা তো উপর থেকে কোনো ডাইরেকশনই পাচ্ছি না। কি করতে হবে কি করতে হবে না সেটা বুঝতেই পারছি না। এখনও যদি দল পুরোটাই সোশ্যাল মিডিয়াতে চলে, তাহলে আমরা কোথায় যাব, কি করব? এই ডাইরেকশন যতদিন পাবো না, ততদিন আমাদের কোথাও গিয়ে লাভ কি? নিজেরটা যখন নিজেকেই করে নিতে হবে, তাহলে নিজেরটা নিজেকেই করার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এই তৃণমূলে কি সুখে নেই সুখেন্দু শেখর? না হলে তিনি কেন বলবেন স্বৈরাচারীর পতন? আর স্বৈরাচারীর পতন বলে তিনি কার দিকে নিশানা করলেন? তৃণমূলের ব্রুটাস কে? এক তীরে কি বিঁধলেন দলনেত্রী আর সেনাপতিকে? আর আপনাদের একটা ছবি মনে করায়, যোধপুর পার্কে ধর্নায় বসেছিলেন এই সুখেন্দু শেখর। প্রেক্ষাপট মনে আছে? আরজি কর। সেই সময় গর্জে উঠেছিলেন তিনি, দলে একটু রোষের মুখেও পড়েন।
এই অভূতপূর্ব গণজাগরণের পেছনে যে নারকীয় পাশবিক অত্যাচার এবং নারকীয় হত্যাকাণ্ড দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর, যন্ত্রণা ভোগ করতে করতে কি কষ্ট পেয়ে মেয়েটি মারা গেছে, হয়তো এই বার্তাটা দিয়ে গেছিল সমাজকে যে এরপরও তোমরা চুপ করে থাকবে। তাই আমরা চুপ করে থাকতে পারি না, কোনো মানুষ চুপ করে থাকতে পারে না। আজকে আমরা যে কজন আছি, আমি যদি একা থাকতাম আমি একা দাঁড়াতাম। ঘটনার পর তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠান, আর তারপর আজ সুখেন্দু শেখরের ইঙ্গিতপূর্ণ এক্সপোজড আজ, এবং সেখান থেকেই তৃণমূলের ব্রুটাসকে সেই প্রশ্ন উঠে আসছে, তাহলে কি তৃণমূলের সত্যি সুখে নেই সুখেন্দু শেখর? যদিও এই বক্তব্য অবাঞ্ছিত, এমনটাই মন্তব্য কুণাল ঘোষের। সুখেন্দু শেখর রায়কে আমি দীর্ঘদিন চিনি, আমি শ্রদ্ধাও করি। অবাঞ্ছিত মন্তব্য করেছেন, অসময়োচিত মন্তব্য করেছেন, সিনিয়র নেতা। কিন্তু দল যখন কোনো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে সেই সময়টা যদি আমরা যদি হঠাৎ সবাই মিলে সেইটা তোপ দেখে ভালো সাজতে চাই, এটা হয় না। আর সুখেন্দুদা যে একটা শব্দ লিখেছেন অসহনীয়, পার্টি যদি এত অসহনীয়, তাহলে এত অসহনীয়, এত যন্ত্রণা, এত খারাপ করে এমপি পোস্টটা কি করে সহনীয় হচ্ছে, এটা খুব কঠিন ব্যাপার। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অগণতান্ত্রিক, রেপিস্ট, খুনি, ডাকাত, চোরেদের আশ্রয় দেওয়া একটা দল, এবং তার মুখ্যমন্ত্রী স্বয়ং আরজি করের সময় অবস্থান করেছিল, প্রতিবাদ করেছিল। শুধু তার জন্যে দল ডেকে পাঠিয়ে কিছু বলতে পারে, সিপিকে দিয়ে ডাকিয়েছিল রাজ্যসভার মেম্বারকে। তো সুতরাং একে একে নিভিছে দেউটি এবং নিভিবে দেউটি। ব্রুটাসটা বোধহয় আমার মনে হয় অভিষেককে বলেছে।